আমরা আমাদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা এই অধ্যায়টির যে পোর্শনটা আমাদের শুরু করা হয়নি, কোষ বিভাজন এবং কোষ চক্র, এই পোর্শনটি আমরা আলোচনা করব। তো এই পোর্শনটা আলোচনা করতে গিয়ে আজকে আমরা যে অংশটি পড়াশোনা করব অর্থাৎ আজকের পাঠ বা আজকের পাঠ্য বিষয়বস্তু আমাদের যেটা, সেটা হচ্ছে কোষ বিভাজন। তো এখন আমরা দেখব কোষ বিভাজন জিনিসটা কি না। কোষ বিভাজন, তো কোষ বিভাজন বলতে গেলে শুরুতেই আমরা যদি ডেফিনেশনটা বা সংজ্ঞাটা দেখি তাহলেই আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে বুঝতে, অন্য কোনো কথায় না গিয়ে। যে পদ্ধতিতে জনিত্রী কোষ বা মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলছে। তো আমরা যদি ডায়াগ্রাম বা একটা ছবি দেখি তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে, আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো সংজ্ঞাটা কি বলতে চেয়েছে। তো এবার আমরা এখানে যদি দেখি, এটাকে দেখানো হয়েছে কি না, এটা মাতৃকোষ। এই মাতৃকোষ আর এই কোষটা কি নিয়ে গঠিত হচ্ছে না, ভেতরে আছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, আর কোষের ভেতরে নিউক্লিয়াস ছাড়া বাকি যে থকথকে অংশ সেটা আমরা জানি সাইটোপ্লাজম। তো এটা হচ্ছে একটা মাতৃকোষ। আর এবার আমরা পড়ব কি বলেছে না, জনিত্রী কোষ বা মাতৃকোষ। তো এই মাতৃকোষ বা এই জনিত্রী কোষটা কি হচ্ছে না, বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করছে। এবার এখানে যদি আমি ছবিটা দেখি, পরের ছবিটা, এখান থেকে এটা একটু বিভাজিত হয়েছে বা ভেঙে গেছে, দিয়ে দুটো আমরা কোষ বা দুটো আমরা অংশ দেখতে পাচ্ছি। তো সেটাই এখানে ব্যাপারটা হচ্ছে কি না, মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে। এই ছবিতে আমরা দুটো অপত্য দেখতে পাচ্ছি, এই একটা অপত্য কোষ আর এই একটা অপত্য কোষ, আবার কোন কোন ক্ষেত্রে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। তো এই জন্য আমরা এখানে স্পেসিফিক সংখ্যাতে যাচ্ছি না, আমরা জাস্ট পদ্ধতিতে যাচ্ছি কি না, কোষ বিভাজন একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে, মাতৃকোষ বা বিভাজনের জন্য সক্ষম কোষ, সেই কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি করছে। সেই বিভাজনটাকে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি কোষ বিভাজন। তো এখানে সেটাই দেখছি না, মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে। এবার বিভাজিত হচ্ছে এটা কি না, এখানে নিউক্লিয়াস কিন্তু এখানে একটা, কোষও কিন্তু এখানে একটা, সেই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করছে এবং নিউক্লিয়াসও দুটো তৈরি করছে। তার মানে কি, এই নিউক্লিয়াসটাও বিভাজিত হচ্ছে এবং কোষের অন্য অংশটা সাইটোপ্লাজমটাও বিভাজিত হচ্ছে। তো সেটাই আমরা এরপরে দেখব যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস। অর্থাৎ এই যে মাতৃকোষের নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস। আর এই মাতৃকোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যখন দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, এই দুটি অপত্য নিউক্লিয়াসকে বেষ্টন করে দুটি অপত্য কোষ সৃষ্টি করছে, সেই সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। তাহলে আমরা জানলাম কি কোষ বিভাজন কাকে বলে। যে পদ্ধতিতে জনিত্রী কোষ বা মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করছে তাকে আমরা বলছি কোষ বিভাজন। এই কোষ বিভাজন পদ্ধতিতে নিউক্লিয়াস অর্থাৎ মাতৃকোষের নিউক্লিয়াস এবং মাতৃকোষের সাইটোপ্লাজম দুজনেই বিভাজিত হচ্ছে। মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজনের পদ্ধতিকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস এবং মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজনের পদ্ধতিকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তার মানে কোষ বিভাজন পদ্ধতিটা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটো পদ্ধতির বা দুটো প্রসেসের মিলিত একটা রূপ দিয়ে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস দুটো নিয়ে কমপ্লিট আমার কোষ বিভাজনটা হচ্ছে। কোষ বিভাজনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণু। তো এই কোষীয় অঙ্গাণুগুলো কোন কোন কোষ অঙ্গাণু আমাদের কোষ বিভাজনে সাহায্য করে, তাদের ব্যাপারগুলো আমাদের জানতে হবে। তো শুরুতেই যদি আমরা বলি যে সাহায্য করছে সে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কি করছে
না, কোষ চক্র যখন আমরা পড়বো তখন আমরা দেখবো চক্রের ওখানে, কোষ চক্রে ওখানে আমরা ইন্টারফেজ পাবো, মাইটোটিক ফেজ পাবো। তো ইন্টারফেজ দশা কি সেটা আমরা তখন জানবো। জাস্ট এইটুকু এখন জেনে রাখুন, নিউক্লিয়াস কিভাবে করছে না, কোষ চক্রের ইন্টারফেজ দশাতে ডিএনএ এর প্রতিলিপিকরণের মাধ্যমে ডিএনএ এর পরিমাণটা ডবল করে দিচ্ছে, অর্থাৎ দ্বিগুণ করে দিচ্ছে, অর্থাৎ বাড়িয়ে দিচ্ছে। প্রতিলিপিকরণ, প্রতিলিপিকরণ কাকে বলছে না, এটা একটা পদ্ধতি যেখানে কি হচ্ছে না, বিভিন্ন উৎসেচক এবং প্রোটিনের সাহায্যে একটি ডিএনএ অণু থেকে ঠিক একই রকম আরেকটা নতুন ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষিত হয়। অর্থাৎ না, একটা ডিএনএ অণু থেকে যে পদ্ধতিতে একই রকম আরেকটি ডিএনএ অণু বা ডিএনএ তৈরি হচ্ছে সেই পদ্ধতিকে আমরা বলবো প্রতিলিপিকরণ। তার মানে কি হলো না, এখানে আমরা দেখছি যে প্রতিলিপিকরণের মাধ্যমে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ করছে। আমরা তো এমনি দেখলাম একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হচ্ছে, মানে দুটো ডিএনএ। তো প্রতিলিপিকরণ হচ্ছে ওই পদ্ধতি যেটা না দ্বিগুণ করে দিচ্ছে ডিএনএ এর পরিমাণটাকে। তো এই জিনিসটাতে সাহায্য করছে কে না, আমাদের নিউক্লিয়াস। হলো সেকেন্ড, মাইটোকন্ড্রিয়া। ক্লাস 8 থেকে আমরা পড়ে আসছি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস। তার মানে কি, ইয়ে শক্তির যোগান দেয়। তো কোষ বিভাজনের জন্য কিছু শক্তি দরকার, সেই শক্তি, আচ্ছা সেই শক্তিটা কি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই শক্তির যোগান দিচ্ছে কে না, মাইটোকন্ড্রিয়া। তো কোষ বিভাজনের জন্য এখন পর্যন্ত আমরা জানলাম কি কি, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া দুজনেই সাহায্য করছে। 3 নম্বর হচ্ছে রাইবোজোম। বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করছে। এবার প্রয়োজনীয় প্রোটিন, ক্রোমোজোম যখন আমরা পড়েছিলাম এই অধ্যায়ের শুরুতেই, তখন আমরা দু রকমের প্রোটিনের কথা পেয়েছিলাম, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নম্বর সেটা হচ্ছে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল। তো এই সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউল কি করছে না, বেল বা স্পিন্ডল গঠনে সাহায্য করছে। সংজ্ঞাণুগুলো আমাদের কোষ বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে কি কি হলো, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল, এরা আমাদের কোষ বিভাজনে সাহায্য করছে।